আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বাংলা বিষয়ে সাজেশন নিয়ে এলাম। তোমাদের 25-এ যে পরীক্ষাটি হবে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং তোমাদের সিলেবাসে কোনটা কোনটা পড়লে বাকিগুলো না পড়লেও চলবে, গুরুত্বপূর্ণ 3টা বিষয় এবং এর সাথে তোমাদেরকে প্রতিটি টপিকের উপর এমসিকিউর ধারণা আমি এমন ভাবে চেষ্টা করেছি এমসিকিউ গুলো আনার জন্য যাতে হুবহু পরীক্ষায় কমন পড়ে। চলো আমরা প্রথম থেকে বিষয়টি দেখা শুরু করি। এটি তোমাদের বাংলা প্রথম বিষয়ের সাজেশন। দ্বিতীয় বিষয়টি কিছুক্ষণের মধ্যে তোমরা পেয়ে যাবে। এভাবে করে তোমরা তোমাদের প্রতিটি বিষয় নিয়ে সাজেশন পেয়ে যাবে এবং তোমরা আমাকে জানাবে কোন বিষয় নিয়ে সাজেশন তোমাদের তাড়াতাড়ি প্রয়োজন। আইসিটি এবং বাংলা দ্বিতীয় তোমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। চলো আমরা এই শর্ট সিলেবাসের মধ্যে কোন কোন টপিকগুলো পড়লে হুবহু সৃজনশীল কমন পেতে পারি এবং সৃজনশীল আমরা ফুললি আনসার করে আসতে পারি। যেমন এখানের মধ্যে অপরাজিতা, বিলাসী এবং মাসি পিসি, এই 3টা টপিক খুব বেশি ভালো করে দেখবে। এর সাথে আমার পথ, এই মোট 4টা টপিক খুব বেশি ভালো করে দেখবে। বিশেষ করে মাসি পিসিটা দেখবে, এটা মাসি হবে, মাসি পিসি। এরপরে অপরাজিতা, বিলাসী, এই 4টা টপিক খুব বেশি ভালো করে দেখবে। এখানে এটা থেকে বায়ান্নের দিনগুলি থেকে প্রশ্ন হবে না, রেইনকোট থেকেও প্রশ্ন না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানব কল্যাণ আর বাকিগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তার মধ্যে অপরাজিতা, বিলাসী এবং আমার পথ সাথে মাসি পিসি, এই 4টা টপিক থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা, সৃজনশীল হওয়ার সম্ভাবনা খুব বেশি। কবিতা অংশে যদি দেখি, সোনার তরী থেকে প্রশ্ন হতে পারে, সাথে প্রতিদান থেকে, 18 বছর বয়স, এই 3টে যদি তুমি ভালো করে পড়ো বাকিগুলো তোমার আর না পড়লেও চলবে সৃজনশীলের জন্য। এমসিকিউর জন্য তুমি এখান থেকে সবগুলো টপিকই মোটামুটি পড়তে হবে। বায়ান্নের দিনগুলি না পড়লেও চলবে, কিন্তু বাকিগুলো তোমাকে পড়তে হবে ভালো করে। এরপরে উপন্যাস থেকে তো তোমার সৃজনশীল থাকবে এবং সেটা আনসার করতেই হবে, উপন্যাসেরটা এবং নাটকেরটা তো তোমাকে করতেই হবে। চলো এরপরে আমরা কিছু এমসিকিউ সলভে চলে যাই। আগে প্রতিটি টপিক নিয়ে আলাদা আলাদা করে এমসিকিউ দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চাইলে এমসিকিউ গুলো একসাথে সবগুলো একসাথে দিয়ে ফেলা যেত, কিন্তু আমি ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়, যাতে তোমরা টপিক ওয়াইজ ভালো করে পড়ে ফেলতে পারো। চলো অপরাজিতার এমসিকিউ গুলো দেখে নি। প্রথমে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে, সেটা হবে যে ধারাবাহিক ভাবে দেওয়ার চেষ্টা করেছি যাতে প্রতিটি বিষয় থেকে তোমরা মোটামুটি এমসিকিউ পাও। 5 নাম্বারটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এটার ছোট করে একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা পড়ে নিবে। ব্যাখ্যা পড়লে তোমাদের জন্য বিষয়টা আরো সুবিধা হয়ে যাবে। যেমন গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। তাহলে এখান থেকে আমরা মোটামুটি প্রায় এখানে একটা এমসিকিউ, এই লাইন থেকে একটা, এখান থেকে একটা, 3টা এমসিকিউ সম্পর্কে জেনে ফেললাম। 6 নাম্বারটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে? 1941 মৃত্যুবরণ করে, এটা আমরা সকলে জানি। অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? প্রথম অবকাশ ছিল মৃত্যু। কারণ আমরা যখন পড়েছি তখন দেখেছি যে এর আগে তিনি কখনো ছুটি কাটাতে পারেননি বা অবসর গ্রহণ করতে পারেন। যখন তিনি মারা গিয়েছিলেন এটাই তার প্রথম অবকাশ বা ছুটি ছিল। এর আগে তিনি টাকা কামানোর পেছনে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলেন যে তিনি ছুটি কাটাতে পারেননি। 8 নাম্বারটা দেখো, কে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন? তার পণ্ডিত মশাইরা তাকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন। অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবককে? তার মামা। এটা আমরা হুবহু দেখেছি। চলো এর আগে তোমাদেরকে আরো ছোট একটা বিষয় সম্পর্কে জানিয়ে দিই, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এটা হলো তোমাদের যে দাগানো বই, এখানের মধ্যে আমি এমন ভাবে আন্ডারলাইন গুলো করেছি যাতে 100% কমন আসে। প্রতিটি টপিক সম্পর্কে সূক্ষ্মভাবে এখানে দাগানো আছে। প্রতিটি টপিকের যে লাইনগুলো হুবহু বারবার বারবার পরীক্ষায় আসছিল সেগুলোকেই আমি মাথায় রেখে এখানে আন্ডারলাইন করার চেষ্টা করেছি। বেশি পড়া আন্ডারলাইন করিনি যাতে তোমাদের এক রাতে বা যাতে তোমাদের বইটা পড়তে খুব বেশি সহজ হয়। তাই আমি তোমাদের জন্য খুবই অল্প বিষয়গুলো এখানে, যেগুলো পরীক্ষায় আসবে না পড়লেই নয়, ওই সব বিষয়গুলো মাথায় রেখে এখানে বইটা আন্ডারলাইন করার চেষ্টা করেছি। তোমরা যারাই এই বইটি নিতে চাও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে, সেখান থেকে আমাদের সাথে কথা বলে বইটি নিতে পারো। দেখো এখানে পুরো লেখার মধ্যে হয়তো কয়েকটা লাইন সুন্দর করে আন্ডারলাইন করা আছে, কারণ এই সব বিষয়গুলো থেকে হুবহু এমসিকিউ তোমাদের কমন পড়বে, সাথে সংক্ষিপ্ত প্রশ্নও কমন পড়বে। এজন্য দেখো আমি বইটা পুরোপুরি এখানে দেখানো সম্ভব না, আমি তোমাদেরকে কিছু কিছু পৃষ্ঠা সবগুলোর ধারণা দেওয়ার জন্য কয়েকটা পৃষ্ঠা তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। চলো আমরা মেইন টপিকে ফিরে যাই। এরপরে আমাদেরকে এখানে একটা ব্যাখ্যা দিয়েছে, অনুপমের বাবার মৃত্যুর পর সংসারের দেখাশোনার ভার নেয় তার মামা, তাই মামাকে অনুপমের সংসারের কি বলা হয়? অভিভাবক বলা হয়। এরপর দেখো 10 নম্বরে কি আছে, অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? ধনীর কন্যা তার পছন্দ নয়, কারণ তিনি ভাবেন যদি গরিব ঘরের মেয়ে হয় তাহলে তাদেরকে মেনে চলবে, মানে ওদের কথা টথা শুনবে, কিন্তু ধনীর মেয়েরা তো সহজে কথা শুনে না। অনুপম তার মামাকে ফুলগুর বালি বলার কারণ কি?
তিনি নদীর মতোই গতিশীল, এটা ক হবে, এখানে এটা খ হবে, আসেনি এগুলো। তিনি নদীর মতোই গতিশীল, না এটা হবে না। দয়া মায়াহীন, এটাও হবে না। পরিবারের সর্বময় কর্তা, উত্তর হবে ঘ নম্বরটা। পরিবারের সর্বময় কর্তার কারণে তাকে কি বলেছে, তাকে ফুলগুর বালি। ফুলগুর বালি বলতে কি, যে নদীর উপরে মাটি থাকলেও নিচে দিয়ে বালি প্রবাহিত হয়, ওই নদীকে এখানে বলেছে। 12 নম্বর দেখো, অপরিচিতা গল্পে আসর জমাতে অদ্বিতীয় কে? আমরা জানি এটা ছিল হরিশ। হরিশ আসর জমাতে অদ্বিতীয়। হরিশ ছিল রসিক প্রকৃতির মানুষ। ব্যাখ্যাগুলো বেশি ভালো করে পড়ার চেষ্টা করবে, এখান থেকে হুবহু এমসিকিউ কমন পড়বে। সে রস দিয়ে বর্ণনা করতে পারতো, মানে একটু সুন্দর করে কথা বা গোছালো কথা বলতে পারতো, তাই সবাই তার গল্প শুনতে পছন্দ করতো। অপরিচিতা গল্পে গল্প বলায় পটুকে, গল্প বলায় পটু ছিল হরিশ, তাহলে উত্তর হবে ঘ নম্বরটা। অপরিচিতা গল্পে সারস রচনার গুণ আছে কার? সরস রচনার গুণ আছে আমরা জানি হরিশের, সরস রচনার গুণ আছে। এরপর দেখো 15 নম্বর, কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অপরিচিতা গল্পে এই উক্তি মামার চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো ধর্মনিষ্ঠা, না ধর্মনিষ্ঠা হবে না। কুসংস্কার, কুসংস্কার হবে না। দেশপ্রেম, দেশপ্রেমও হবে না। এটা হবে কূপমণ্ডুকতা। এখানে স্পেলিংটা ভুল আসছে, অপশন হিসেবে এটা হওয়ার কথা ছিল কূপমণ্ডুকতা, আমরা বইয়ের মধ্যে দেখেছি এটা ছিল কি কূপমণ্ডুকতা, তাহলে উত্তর হবে কূপমণ্ডুকতা, কিন্তু এটা এখানে ভুল এসেছে বানানটা, তোমরা একটু ভালো করে মাথায় নিয়ে নিও। 16 নম্বরটা দেখো, অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? তার দাদা বিনু দাদা। কি ছিল? বিনু দাদা আশীর্বাদ করতে যায়। 16 নম্বরের মধ্যে হবে কি বিনু দাদা। তোমাদের যাদের বই প্রয়োজন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে, সেখান থেকে বইটি নিয়ে নিতে পারো। আমি মনে করি এই বইটি তোমাদের জন্য 100% বেশি কাজে আসবে। তোমরা যদি বইটি পড়ো তাহলে 100% এমসিকিউ তোমাদের এখান থেকে কমন পড়বে। এর বাইরে আইসিটি বই এবং অন্যান্য বইগুলো এভাবে নিয়ে আসার চেষ্টা করছি, কারণ তোমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে ওরা বেশিরভাগই বইয়ের পিডিএফ গুলো নিয়েছে এবং ওদের বেশিরভাগই এমসিকিউ কমন পড়েছে। 17 নম্বর দেখো, তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তিনি বলতে অপরিচিতা গল্পে নিশ্চয় মামার কথা বলেছে, এগুলো আমরা ভালো করেই জানি। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেড করে রাখার কারণ কি ছিল? শ্বশুরের ব্যবহারের জন্য, হবে না এটা। বিয়ের আয়োজন দেখে, হবে না এটা। লজ্জায়, এটা হবে না। হবে মামার গহনা পরীক্ষার কারণে। মামার গহনা পরীক্ষার কারণে অনুপমের মাথা হেড করে রাখতে হয়েছিল। এবার দেখো, অনুপমের মামা বিয়ে বাড়িতে গহনা পরীক্ষা হীনমন্যতার পরিচয় দিয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কথা, এটা হীনমন্যতার পরিচয় দিয়েছে। যে বাবা তার মেয়েকে বিয়ে দিচ্ছে তার মেয়েকে হয়তো খাঁটি স্বর্ণ দিবে না বা ইমিটেশনের স্বর্ণগুলো দিবে, তো এখানে তার জন্য তিনি কি করেছেন, একজন শেখরাকে নিয়ে গেছেন যাতে স্বর্ণগুলো পরীক্ষা করতে পারে। এখানে তার যে মানসিকতা ফুটে উঠেছে সেটা হলো হীনমন্যতা, এটি অনুপমের মাথা হেড করে দেয়। অনুপমের মামা সাথে করে শেখরাকে নিয়ে যাওয়ার কারণ কি ছিল? কারণ ছিল যে মায়ের অনুরোধ, হবে না। বন্ধুদের খাতির, হবে না। লোকবল বৃদ্ধি, হবে না। বিশ্বাসের অভাবের কারণে, কারণ তিনি কল্যাণীর বাবাকে মানে শম্ভুনাথ সেনকে বিশ্বাস করতে পারছিলেন না যে তার মেয়েকে তিনি ভালো গহনা দিবেন। অনুপমের মামা বিয়ের আসরে গহনা মাপার জন্য শেখরাকে সাথে করে নিয়ে যায়, এর মাধ্যমে তার হীনমন্যতা প্রকাশ পেয়েছে। অনুপমের মামার হীনমন্যতা ভাব প্রকাশ পেয়েছে। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা এমসিকিউটা আসতে পারে। 20 নম্বর দেখো, অপরিচিত গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে তার নিশ্চয় হীনমন্যতা হবে। মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? হীনমন্যতা, আমরা এটা বারবার পড়েছি। অনুপমের মামা ছিলেন লোভী ও হীন মানসিকতার। তিনি কনেপক্ষের দেওয়া গহনা যাচাই করে নিতে চেয়েছিলেন, তাই সাথে করে শেখরাকে নিয়ে গিয়েছিলেন। 21 নম্বর প্রশ্ন দেখো, আমার কন্যার গহনা আমি চুরি করব একথা যাহারা মনে করেন তাহাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর, এটা শম্ভুনাথ হবে, এখানে শম্ভুনাথ বাবুর প্রকাশ পেয়েছে আত্মমর্যাদা বোধ। তার আত্মমর্যাদা বোধ প্রকাশ পেয়েছে, কারণ এখানে অভিমানও করেননি তিনি, আমরা গল্প করে বুঝেছি। একগুয়েমি বা তেরা মানুষও ছিলেন না তিনি, একগুয়েমি তেমন ছিলেন না খুব, এটাও হবে না। উত্তর হবে আত্মমর্যাদা বোধ। তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই। উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর ভদ্রতা, প্রত্যাখ্যান, দায়িত্ব, প্রতিরোধ। এটার উত্তর হবে খ নম্বরটা, প্রত্যাখ্যান প্রকাশ পেয়েছে। তার প্রত্যাখ্যান প্রকাশ পেয়েছে, মানে তিনি তাদের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি নয়। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। উক্তিটি কার? উক্তিটি হলো শম্ভুনাথ বাবুর। কারণ যখন তিনি মামাকে বলছিলেন যে আপনাদেরকে গাড়ি ডাকিয়ে দিই, কিন্তু তখন এখনো বিয়ে হয় নাই। গাড়ি ডাকিয়ে দিই মানে কি আপনারা আসতে পারেন,
তো এখানের মধ্যে তিনি বলেছিলেন আপনি মজা করতেছেন, মামা বলতেছিল যে আপনি মজা করতেছিলেন নাকি। তখন শম্ভুনাথ বাবু বলতেছেন ঠাট্টার সম্পর্কটা স্থায়ী করিবার তাহার নাই, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? এই উক্তিতে প্রকাশ পেয়েছে বলিষ্ঠতা। কি প্রকাশ পেয়েছে? বলিষ্ঠতা। অপরিচিতা গল্পে মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তাহার শাস্তির উপায় কি? উক্তিটিতে প্রকাশ পেয়েছে এখানে উত্তর হবে শম্ভুনাথ বাবুর সাহসিকতা এখানে প্রকাশ পেয়েছে। কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল? এখানে উত্তর হবে বিবাহ না করতে কল্যাণীর পণ করা। এরপরে অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? এটা হবে লাল কালার শাড়ি ছিল সেখানে। এরপর দেখো 28 নম্বর, কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি? কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ হলো আত্মমর্যাদা বোধ। এখানে হবে আত্মসম্মান বোধ হবে উত্তর হবে কি আত্মসম্মান বোধ। তোমাদের যাদের দাগানো বইয়ের পিডিএফটি প্রয়োজন, আমি আশা করি যে এটা তোমাদের খুব বেশি কাজে লাগবে। তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজে নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক আছে, সেখানে কথা বলে নিতে পারো। এছাড়া আর কোন কোন বইয়ের সাজেশন প্রয়োজন সেটা আমাদেরকে জানাবে, নিশ্চয়ই ইনশাআল্লাহ রেডি করার চেষ্টা করবো। এবং এই ভিডিওতে যদি অনেক বেশি কমেন্ট এবং শেয়ার আসে তাহলেই আমরা দ্বিতীয় পর্বটা রেডি করবো ইনশাআল্লাহ। এই জন্য বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে। 29 নাম্বারটা দেখো, যে গাছে সে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে? সাজসজ্জা, এটা হবে না। সৌন্দর্য হবে না। মার্জিত সুরুচি, এটা হবে মার্জিত সুরুচি। এরপরে 30 নাম্বারটা দেখো, সে নিজের চারদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জিরির মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া সে গাছে উঠিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। এখানে কার কথা বলেছে? নিশ্চয় কল্যাণীর কথা বলেছে। 31 নাম্বারটা দেখো, অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল? 2টি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল। এই ভিডিওর যদি বাকি পর্বগুলো প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সেটা রেডি করার চেষ্টা করব। আমাদের অলরেডি পিডিএফ অনেকটাই রেডি হয়ে গিয়েছে, তোমাদের কমেন্টের উপর এবং শেয়ারের উপর ভিত্তি করে বাকি পর্বগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ দেওয়া হবে।